আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে 50তম বিসিএস লিখিত সাবজেক্ট টেস্ট পরবর্তী ক্লাসে স্বাগত জানাচ্ছি। সো আপনারা ইতিমধ্যে বাংলাদেশ বিষয়বলি এক পরীক্ষা দিয়ে দিয়েছেন এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এটা যে আপনারা মোটামুটি বেশ ব্যাপক পরিমাণ মানুষ পরীক্ষা দিয়েছেন। আমি লিখিতর ক্ষেত্রে এই কথাটা বারবার করেই বলি, যাদের সাথে আমার কথা হয় না কেন, যে আপনারা অবশ্যই পরীক্ষা দিবেন। হয়তো অনেক সময় আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন না, বাট তারপরে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন। কেন? কারণ অনেক কিছু এখানে আছে যেটা আপনি আগে জানেন। সো কিভাবে লিখতে হয় সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো এই যে সেশনটা এটা শুরু করি কিন্তু মোটামুটি হচ্ছে আমাদের হাত ধরেই শুরু হয় 45তম বিসিএস থেকে। এবং শুরু থেকেই মোটামুটি আমি ছিলাম, চেষ্টা করেছি হচ্ছে যে একটা আইডিয়া দেওয়ার জন্য যে আপনারা কোন কোন জায়গায় ভুলগুলো করছেন বা কোন কাজগুলো করলে হয়তো একটু বেটার করা যেত। তো সেগুলো নিয়ে বেসিক্যালি কথাবার্তা বলি। সো আশা করি আজকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এক যে পরীক্ষাটা হয়ে গেছে, ইতিমধ্যে হয়তো নাম্বার পেয়ে গেছেন, খাতা পেয়ে গেছেন। সো সামগ্রিকভাবে যতগুলো খাতা আমরা দেখেছি বা ইভ্যালুয়েট করেছি সেই খাতার প্রেক্ষিতে আসলে পরীক্ষার্থীরা কোন কোন জায়গায় ভুল করেছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আজকেটা মোটেও কোনো সলিউশন ক্লাস না, আজকেটা বেসিক্যালি হচ্ছে ভুলের উপর ভিত্তি করে কোন কোন জায়গাগুলো নিয়ে কাজ করলে আপনি ভালো মার্কটা ক্যারি করতে পারবেন সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো দেরি না করে ক্লাসের দিকে চলে যাচ্ছি। সো যদি হচ্ছে আহ শুরুর কিছু কথা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। সো প্রথম যে কথাটা আজকে বলবো সেটা হচ্ছে হাতের লেখা। বাংলাদেশ বিষয়ে বলিতে এখন যে কোশ্চেনের প্যাটার্ন মোটামুটি 20 নাম্বার করে প্রশ্ন আসে। সো যদি আপনি লিখতে চান, অনেকগুলা লেখা কিন্তু আপনাকে লিখতে হবে। সো অনেকের যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে একটু তাড়াহুড়া করে লিখতে যে হাতের লেখাটা বোধগম্য হয় না। আমি একটা কথা আগে বলেছি, অনেক সেশনে কথাবার্তা হওয়ার সময় বলেছে যে আপনি এমন ভাবে লেখার চেষ্টা করেন যেন আপনার হাতের লেখাটা বোঝা যায়, বললে যেন কেউ ধরতে পারে। বাই দ্য ওয়ে, আমার পরিচয়টা দিয়ে নিয়ে অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারেন কে কথা বলছে। সো অনেকে হয়তো আমাকে চেনেন, আমার নাম হচ্ছে সামদানি। আমি আমি 43rd বিসিএস থেকে পররাষ্ট্র ক্যাডারে আছি। আচ্ছা। সো আপনার হাতের লেখা যেন বোধগম্য হয় সেটা একটু মেনটেন করবেন। সো বোধগম্য, এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে বানানের কথা বলছিলাম, বানান। দেখেন যারা খাতা কাটেন ওনারা অনেক সিনিয়র থাকেন, তো বানান ভুলগুলো খুব চোখে পড়ে। ইভেন আমিও যখন আপনাদের খাতাগুলো দেখতে যাই বা যখন একটু মানে জাস্ট চোখ বুলাতে যাই তখনও কিন্তু বানান ভুলগুলো আমার চোখে পড়ে। সো বানানগুলো ভুল করা যাবে না। অনেক অনেক ভালো কন্টেন্ট লিখেন হয়তো বা, বাট বানান ভুল করার কারণে কিন্তু নাম্বারটা কমে যায় বা কমে আসতে পারে। এখানে হয়তো অনেক ক্ষেত্রে একটু হয়তো বা আমরা মানে দেখা গেছে স্কিপ করে যাই। বাট যারা সিনিয়ররা খাতা কাটে তারা কিন্তু এই বানান ভুলগুলো কিন্তু স্কিপ করবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই বানানটা যেন শুদ্ধভাবে লেখা যায় সেটার দিকে একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা। 2 নম্বর পয়েন্ট, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রশ্ন পড়া। আমরা কি করি? আমরা যখন প্রশ্নটা পাই, মনে করেন জলবায়ু পরিবর্তন নিয়ে কোনো প্রশ্ন আসছে, আমরা কি করি? আমরা যা জানি তা লিখে দিয়ে চলে আসি। মোটেও সেটা করা যাবে না। আপনি ভালো করে প্রশ্নটা পড়েন, এই প্রশ্নের কিওয়ার্ড কোনগুলো আছে সেগুলো একটু বের করার চেষ্টা করেন। আমি আজকে দেখাবো আপনাদেরকে কিওয়ার্ড কিভাবে বের করতে হয়। সেই কিওয়ার্ড একটু আন্ডারলাইন করে ফেলেন যে আমাকে কোন কোন কিওয়ার্ড কি উত্তর করতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে এই প্রশ্নে কি চাওয়া হয়েছে সেটা ভালো করে একটু দেখেন কি চাওয়া হয়েছে। সো প্রশ্নটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট যে এই প্রশ্নের মধ্যে কিওয়ার্ড কোনগুলো, কোন জিনিসটা ধরে আপনাকে লিখতে হবে। সোজা কথা, আপনি যদি একজন পরীক্ষক হতেন, আপনি এই খাতায় কি চাইতেন সেটা জাস্ট চিন্তা করেন। আমি ভাবে চিন্তা করতাম যে আমি একজন পরীক্ষক, কোন কোন কন্টেন্ট গুলো থাকলে আমি নাম্বার দিতাম। এভাবে চিন্তা করলে জিনিসটা কিন্তু খুব সহজ হয়ে যায়। 3 নম্বর পয়েন্ট, প্রাসঙ্গিক উত্তর করা। আপনারা মানে শুনতে আসলে খারাপ লাগলেও অনেকেই দেখছি আসলে প্রাসঙ্গিক উত্তর করেন না, আপনারা নিজের মতো করে লিখে গেছেন, খাতা জাস্ট পৃষ্ঠা ভরায় গেছেন। এমনটা করলে কিন্তু হবে না, কারণ আপনি এখন একটা ম্যাচিউর স্টেটে আছেন। স্যার অবশ্যই আশা করে আপনি যা লিখবেন সেটা প্রাসঙ্গিক হবে, সেজন্য হচ্ছে প্রশ্নের সাথে রিলেভেন্ট হয়। অনেকে যেটা করেন যে জাস্ট নিজের মন গড়া মতো লিখে যাচ্ছেন, পৃষ্ঠা ভরায় যাচ্ছেন। এটা কিন্তু করা যাবে না। প্রশ্নে যা চাওয়া হয়েছে তার ডিমান্ড অনুসারে আপনাকে উত্তর করতে হবে। 4 নম্বর পয়েন্ট, প্রেজেন্টেশন। এটার কথা আমি একটু কেন কেন বলবো, কারণ দেখেন সবাই কিন্তু আমরা একটা নির্দিষ্ট প্রশ্নেই পরীক্ষা দিয়ে থাকি। বাট তারপরেও কিন্তু কেউ হয়তো বা একটু বেশি মার্ক ক্যারি করতে পারে, কেউ হয়তো কম মার্ক ক্যারি করতে পারে। এই যে নাম্বারের ভ্যারিয়েশন, এই নাম্বারের ভ্যারিয়েশনের ক্ষেত্রে কন্টেন্ট যেমন গুরুত্বপূর্ণ, সেই সাথে হচ্ছে প্রেজেন্টেশনটাও কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি কিভাবে লিখতেছেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার খাতার যে উপস্থাপনা আছে সেই উপস্থাপনার দিকে একটু মনোযোগী হতে হবে। ছোট কয়েকটা কথা বলবো, বিভিন্ন ক্লাসে ইনশাল্লাহ আরো কথাবার্তা বলবো। যে নীল কালির ব্যবহার, আগেও বলছিলাম যে নীল কালির ব্যবহারটা একটু করা শিখতে হবে।
অনেকেই করেছেন, বেশ ভালো, মাশাল্লাহ। বাট যারা করেন নাই বা একদমই অল্প পরিমাণে করছেন, আমি বলবো তারা চেষ্টা করে একটু নীলকালির ব্যাপারটা করা যায় কিনা। 2 নাম্বার হচ্ছে যে পয়েন্ট করে লেখার অভ্যাস করা, পয়েন্ট করে লেখার অভ্যাস করা, সেটা একটু মনে রাখবেন। আর 3 নাম্বার যে কথাটা বলছি সেটা হচ্ছে একটু স্পেস লিখে লিখেন, ঠিক আছে? অনেকেই কি করেন যে 1 নং প্রশ্ন তো যেখানে শেষ ওখান এরপর থেকে 2 নং প্রশ্ন লেখা শুরু করে দিচ্ছেন, না। 1 নং প্রশ্ন যেখানে শেষ হচ্ছে যদি অল্প জায়গা থাকে আপনি এই জায়গাটা স্কিপ করে ফেলেন, এই জায়গাটা স্কিপ করে আপনি পরবর্তী পেজ থেকে শুরু করতে পারেন। কিংবা আপনি হচ্ছে যখন শুরু করবেন একটা নির্দিষ্ট পরিমাণে জায়গা রেখে তারপরে 2 নং প্রশ্নের উত্তর করতে পারেন, ঠিক আছে? অর্থাৎ স্পেসিং মেনটেন করাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, স্পষ্ট করে নং লিখা, অর্থাৎ আপনি যে প্রশ্নটা উত্তর করতেছেন সেটা অবশ্যই চেষ্টা করবেন কি তার নংটা যেন স্পষ্ট করে থাকে। 1 নং প্রশ্নের উত্তর বা 1 নং প্রশ্নের উত্তর ক, এটা যেন স্পষ্ট করে আপনার খাতায় থাকে, ঠিক আছে? সো প্রেজেন্টেশনটা একটু গুরুত্বপূর্ণ, সেটা মাথায় রাখবেন, আমরা দেখাবো ইনশাল্লাহ। প্রাসঙ্গিক ডাটা, যখন আপনি মানে অর্থনৈতিক কোনো একটা প্রশ্ন উত্তর করতে যাবেন যেটাতে কিনা ইকোনমি জড়িত আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যখন আপনি যখন অ্যানালাইসিস করবেন, বিশ্লেষণ করবেন, আপনাকে কিন্তু ডেটা দিয়ে বিশ্লেষণ করতে হবে। সো এটা মাথায় রাখবে, যেখানে ডেটা দেয়া লাগবে সেখানে আপনাকে অবশ্যই ডেটা দিয়ে উত্তর করতে হবে। তো সেক্ষেত্রে আমি কি বলবো যে কিছু মানে কমন ডেটা একটা চ্যাট করে ফেলেন, নোট করে ফেলেন। জিডিপি ধরেন, হচ্ছে রেমিটেন্স, হ্যাঁ, রেমিটেন্স, দেন হচ্ছে সাপোজ এফডিআই, দেন হচ্ছে পোভার্টি রেট, হ্যাঁ, এক্সট্রিম পোভার্টি রেট। সো কিছু জিনিসপত্র আছে যেগুলো থেকে প্রতিবারই কিছু না কিছু প্রশ্ন আসে, বা প্রিভিয়াস ইয়ার যখন আপনি অ্যানালাইসিস করবেন দেখবেন কিছু ডেটা আপনার লাগতেছে। সো এরকম কিছু ডেটার একটা হচ্ছে খাতা রেডি করে ফেলেন যেন আপনি রিভিশন করতে পারেন বারবার। যখন অবসর আসেন খাতা ডাটাগুলো খাতায় লিখেন, আপনি একটা পাই চার্ট করেন বা একটা হচ্ছে বার চার্ট করেন, বা এমনি চার্ট করে করে সেই ডেটাগুলো লেখা যায় কিনা সেটা একটু দেখেন, ঠিক আছে? অর্থাৎ আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন যখন অবসর থাকেন, এটা কিন্তু কাজে লাগবে। সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মানে লিখিত পরীক্ষায় মানে মানুষজন আসলে কতটা ভালো পারে সেটা যেমন গুরুত্বপূর্ণ, কতটা সুন্দর করে টাইমের মধ্যে লিখে আসতে পারে সেটা কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। সো আপনাকে কিন্তু উইদিন টাইমে সুন্দর মতো লেখা শেষ করে আসতে হবে, ঠিক আছে? তো সময় ব্যবস্থাপনা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে। দেন হচ্ছে ইউনিফর্মিটির কথা একটু বলবো। এটা কেন বলতেছি সেটা একটু বলি। অনেকেই কি করেন, যখন প্রথম প্রশ্নটা আপনি ভালো পারেন সেটা খুব ভালো করে লিখতেছেন, ধরুন 5-6 পৃষ্ঠা করে লেখা শুরু করছেন, 10 পৃষ্ঠা লিখে ফেলতেছেন, লাস্টের প্রশ্নটা ধরুন হচ্ছে 1 পৃষ্ঠা লিখছেন। এটা করলে কিন্তু হবে না। প্রথম প্রশ্নে যেমন 20 মার্কস আপনার জন্য বরাদ্দ আছে, পরবর্তী যে লাস্টের কোশ্চেনটা আছে সেটাতেও কিন্তু 20 মার্কস বরাদ্দ আছে, তো প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু সমান। যেহেতু প্রত্যেকটা কোশ্চেনের মান সমান, আপনি বুঝতে পারতেছেন প্রত্যেকটা কোশ্চেনই আপনাকে সমানভাবে গুরুত্ব দিয়ে লিখতে হবে, এবং চেষ্টা করতে হবে প্রত্যেকটা কোশ্চেনের লেন্থ যেন একই রকম থাকে, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখবেন ইনশাল্লাহ। সো মোটামুটি শুরুর কিছু কথার কয়টা পয়েন্ট নিয়ে কথাবার্তা বললাম, ইনশাল্লাহ হয়তো আরো বিশ্লেষণ তুমি ক্লাসে থাকবো তখন আরো কিছু কিছু ইনশাল্লাহ চেষ্টা করবো গাইডলাইন দেওয়ার জন্য, ঠিক আছে? কারণ আমি জানি অনেকে হয়তো প্রথমবারের মতো পরীক্ষা দিয়েছেন, আপনার জন্য আসলে সময়টা একটু কম হয়তো বা। তো এই ক্ষেত্রে একটু টেকনিক গুলো ফলো করলে, একটু জিনিসগুলো মনে রাখলে আপনি ভালো মার্কস পাবেন, ঠিক আছে? তো এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে জিনিসপত্রগুলো আপনাকে জানানো। ওকে, সো প্রথম প্রশ্ন নিয়ে কথা বলি, যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যাগত ডিভিডেন্ড বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে বর্তমান শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থা কতটা প্রস্তুত? সমালোচনামূলক বিশ্লেষণ করুন। খুবই চমৎকার কোশ্চেন করছে, দেখেন এই জায়গাতে কিন্তু ওপেন এন্ডেড, অর্থাৎ আপনি আপনার মতামত দিতে পারবেন, আপনি আপনার বিশ্লেষণ করতে পারবেন, ঠিক আছে? সো এখানে আসলে ভুলটা কি ছিল? প্রথম যে ভুলটা আপনারা করছেন, আপনারা প্রায় 30 থেকে 40% মানুষ সঠিকভাবে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি সেটার সংজ্ঞাটাই আপনারা লিখতে পারেন নাই। আচ্ছা, একটু বলে রাখা ভালো, আপনাদের যে আনসার শিটটা প্রোভাইড করে উত্তরণ, খুবই চমৎকার একটা আনসার শিট প্রোভাইড করে, এবং সেখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া থাকে কোন কোন ক্রাইটেরিয়া গুলো থাকলে আপনি ভালো মার্ক ক্যারি করতে পারবেন, ঠিক আছে? সো আমি ওই ক্রাইটেরিয়া প্লাস আমার নিজস্ব কিছু চিন্তা ভাবনা দুইটাকে সামেশন করে বলার চেষ্টা করবো আজকের ক্লাস, ঠিক আছে? ওকে, সো আপনারা সংজ্ঞাটা ভুল করছেন। এখন একটু আসি যে সংজ্ঞাটা আপনি কিভাবে লিখতে পারতেন, এটা জাস্ট আমার একটা আইডিয়া, হ্যাঁ। আপনি চাইলে হচ্ছে একটা রেফারেন্স ইউজ করে সংজ্ঞাটা লিখতে পারতেন, যেমন আমি এখানে হচ্ছে ইউএনএফপিএ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে সংজ্ঞাটা দিয়েছে সেটা দিয়ে আমি শুরু করতে পারতাম, চাইলে হয়তো হয়তো আমি যদি হইতাম আমি এটা দিয়ে শুরু করতাম।
যেমন ও কি বলছে, দ্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রিফার্স টু দ্য ইকোনমিক গ্রোথ potential that can result from shifts in a population's age structure, mainly when the share of the working age population is larger than the non-working age share. সো আমি জাস্ট দেখাচ্ছি এই কারণ, যেন আপনার একটা আইডিয়াটা খুলে আপনি যদি একটু চিন্তা করতে পারেন, ঠিক আছে? সো আমি ইউএনএফপি এর সংজ্ঞা চাইলে দিতে পারতাম, শুরু করতে পারতাম। আমি চাইলে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কিভাবে ব্যাখ্যা করে সেটা দিয়ে শুরু করতে পারতাম, অর্থাৎ একটা রিলেভেন্ট রেফারেন্স দিয়ে কিন্তু আমি সংজ্ঞায়ন করতে পারতাম। সো এই দুইটার যে কোনো একটা দিয়ে সংজ্ঞায়ন করে ইন জেনারেল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আসলে কি সেটা কিন্তু আমি ব্যাখ্যা করতে পারতাম। সো এখানে সংজ্ঞাটা খুব সুন্দর করে লেখা আছে, এটা পড়লে মোটামুটি বোঝা যাবে। এখন একটু খেয়াল করে দেখেন, আমি লাস্টের পার্টে কি করতাম, ফলে উৎপাদনশীলতা, সঞ্চয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুততর হওয়ার সম্ভাবনা সৃষ্টি, অর্থাৎ এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমি যদি কাজে লাগাইতে পারি বা আলটিমেটলি ওরা বেশি থাকার কারণে সুবিধাটা কি সেটা কিন্তু আমি উল্লেখ করে দিচ্ছি, উৎপাদনশীলতা, সঞ্চয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। So একসাথে কিন্তু দুই ঢিল মারা শেষ, সংজ্ঞাটাও লিখে দিছি, তার সুফলটাও কিন্তু লিখে দিলাম, ঠিক আছে? সো দেখেন, আমি চাইলে একটা হচ্ছে প্রামাণ্য সংজ্ঞা দিতে পারেন, সেটা হচ্ছে আপনি ইউএনএফপিএ, ওয়ার্ল্ড ব্যাংক বা কোনো বিখ্যাত ব্যক্তিত্বের সংজ্ঞাও কিন্তু আপনি দিতে পারেন। দেন হচ্ছে কি, আপনি জাস্ট ইন জেনারেল আপনি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে কি বোঝেন সেটা আপনি উল্লেখ করতে পারেন। সো 15 থেকে যে 64 বছরের টাইম ফ্রেমটা, অনেকে সেই টাইম ফ্রেমটা উল্লেখ করেন নাই। সোজা কথা ভাই, যে আপনারা 30 থেকে 40% মানুষ সংজ্ঞাটা ঠিক মতো গোছায় লিখতে পারেন নাই, ঠিক আছে? সো এটা প্রথম ভুল আপনাদের। আই হোপ বুঝতে পারছেন যে ভুলটা আপনারা কোথায় করছেন। আসি, এইখানে বেসিক্যালি হচ্ছে স্ট্রাকচার বলে দেওয়া আছে, যে স্ট্রাকচার আপনারা ফলো করতে পারতেন। সো এই কথাটা আপনাদের মানে সলভ শিটে বলে দেওয়া আছে, আমি জাস্ট কোন কোন সেগমেন্টে আপনি কথা বলতে পারেন সেগুলো নিয়ে একটু কথা বলবো। সো দেখেন, একটা সুন্দর ইন্ট্রোডাকশন দিয়ে কিন্তু শুরু করতে পারেন, ঠিক আছে? একটা সুন্দর ভূমিকা দিয়ে শুরু করতে পারেন, যেই ভূমিকাটা কি একটা মেজারেবল কোনো ভূমিকা, মানে ভুগিচুগি কথাবার্তা না, ক্লিশে কোনো কথাবার্তা না, এমন ভাবে শুরু করেন যেন কি এটা পুরোটাকে সাম আপ করে। দেখেন, আমি একটা লাইন লিখছি, বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনসংখ্যার বড় একটি অংশ তরুণ ও কর্মক্ষম, যা সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির শক্তিশালী ভিত্তিতে পরিণত হতে পারে। কিন্তু এই সম্ভাবনা তখনই বাস্তবে রূপ নিবে যখন শিক্ষা ব্যবস্থা হবে মানসম্মত, দক্ষতা উন্নয়ন হবে বাজারমুখী এবং মানব সম্পদ হবে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী। দেখেন, যে কথাবার্তাগুলো বলছে, অর্থাৎ বর্তমান শিক্ষা ব্যবস্থার কথা বলছে, দক্ষতার কথা বলছে, আমি কিন্তু এই সেগমেন্ট গুলাকে টাচ করে গেলাম। এটা তখনই কি বাস্তবে রূপ নিবে, কখন নিবে, যখন এই শিক্ষা ব্যবস্থা কি হবে, বাস্তবসম্মত হবে, মানসম্মত হবে, দক্ষতা উন্নয়ন হবে হচ্ছে কি বাজারমুখী, আর মানব সম্পদ হবে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী। অর্থাৎ আমি এমন ভাবে আমার হিউম্যান রিসোর্সটা ডেভেলপমেন্ট করবো সেজন্য বাইরে জায়গায় যায় কম্পিট করতে পারে, সোজা কথা, ঠিক আছে? তার মানে কি, তার মানে সংখ্যাটা শুধুমাত্র জনসংখ্যার না, আমি কত পরিমাণ শ্রমিক সৌদি আরবে পাঠাইলাম, কত পরিমাণ শ্রমিক আমি হচ্ছে দুবাইতে পাঠালাম, সেটা কথা না। কথা হয়েছে দক্ষ শ্রমিকের সংখ্যাটা, ঠিক আছে? আমরা এইটাই চিন্তা করি, আমরা চিন্তা করি শুধু শুধু নাম্বার। নাম্বার আসলে খুব একটা ফ্যাক্ট না। দেখেন, আমাদের দেশ থেকে যে মানুষগুলো দুবাইতে যাচ্ছে, যেগুলো সৌদি আরবে যাচ্ছে, ওরা দেখা গেছে শুধু দক্ষতার কারণে ওরা খুব কম স্যালারি পাচ্ছে। অন্যদিকে ভারত, পাকিস্তান, ওদের স্কিল থাকার কারণে ওরা আমাদের চেয়ে অনেক কম পরিশ্রম করে অনেক বেশি পরিমাণে স্যালারি পাচ্ছে। এইটাই পার্থক্য তৈরি করে, ঠিক আছে? সো তাই প্রশ্নটি কেবল জনসংখ্যার নয়, বরং আমাদের শিক্ষা ও দক্ষতা কাঠামো এই সুযোগকে কতটা বাস্তবে সাফল্য রূপ দিতে প্রস্তুত, সেই সক্ষমতার মূল্যায়নই আজ সময়ের দাবি। সো দেখেন, খুব সুন্দর একটা কিন্তু ইন্ট্রো দিয়ে শুরু করলাম আমি, ঠিক আছে? সো আপনি জাস্ট আপনার মতো করে গোছায় নেন। সো এই জন্য আমি বলবো, একটু রেগুলার চাইলে একটু পত্রিকা পড়তে পারেন। এখন আমাকে প্রশ্ন করতাম, ভাইয়া সময় তো নাই, পত্রিকা কখন পড়বো? দেখেন, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছে। সো যেহেতু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছে এবং টপিকটা গুরুত্বপূর্ণ, তার মানে আবারও আসতে পারে। আপনি কিচ্ছু দরকার নেই, আপনি জাস্ট হচ্ছে অনলাইনে যে জাস্ট হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হচ্ছে লেখা আর্টিকেল লিখে সার্চ দেন, দেখবেন যে পত্রিকার অনেকগুলো আর্টিকেল চলে আসবে আপনার সামনে। আপনি র্যান্ডমলি জাস্ট 3-4টা আর্টিকেল পড়েন, পরে এখানে জাস্ট কিছু কিওয়ার্ড নোট করে ফেলেন, যেখানে সম্ভাবনাগুলো কোন জায়গায়, চ্যালেঞ্জ গুলো কোন জায়গায় আছে, জাস্ট নোট করে ফেলেন, ঠিক আছে? অর্থাৎ যেই প্রশ্নটা আসছে, যেই টপিকটা আসছে, সেই টপিকটা একটু অনলাইনে সার্চ করেন, সেখান থেকে কিছু কিওয়ার্ড লিখে ফেলেন, ঝামেলা শেষ, ঠিক আছে? ওকে, এবার আসি হচ্ছে পরবর্তী কি ইতিবাচক যে অগ্রগতি, সেটা নিয়ে আপনি কথাবার্তা বলতে পারেন। যেহেতু আপনি সমালোচনা করবেন, আপনি দুইটা পোর্শন নিয়ে কথা বলবেন, ইতিবাচক অগ্রগতির সাইট গুলা কোনগুলা আর নেতিবাচক সাইট গুলা কোনগুলা। সো ইতিবাচক অগ্রগতি থেকে দেখেন, আপনি জাস্ট একটু মানে প্রেজেন্টেশনের ফরম্যাটটা দেখেন, আপনি হচ্ছে একটা হেডিং দিলেন, ঠিক আছে? এই হেডিং এর আন্ডার দেখেন একটু ছোট কথা, আমি জাস্ট একটু ইনোভেটিভ ওয়ে দেখলাম যে ইতিবাচক অগ্রগতি প্রস্তুতির ভিত্তি, মানে সরাসরি জাস্ট ওই হেডলাইনটা রাখি না, একটু সাব হেডিং রাখছি, ঠিক আছে? দেখেন, প্রস্তুতির ভিত্তি, ঠিক আছে? এবং দেখেন, এটার আন্ডারে আরো কিছু পয়েন্ট আমি লিখছি। প্রথম হচ্ছে শিক্ষার প্রবেশাধিকারের বিস্তার,
কারিগরি দক্ষতা উন্নয়ন খাতে নীতিগত উদ্যোগ, ডিজিটাল ও আইসিটি দক্ষতা উন্নয়ন। So, তিনটা পয়েন্ট লিখতাম। এই পয়েন্টের আগে কিন্তু আবার কিছু পয়েন্ট লিখছি। অনেকে আপনারা কি করেন বা কি করছেন সেটা হচ্ছে জাস্ট মেইন পয়েন্ট লিখে আর কিছু লেখেন নাই। আপনি তো ভাই ওটার আন্ডারে কিছু কথাবার্তা লিখবেন, তাই না? যেহেতু 20 নাম্বার প্রশ্নের উত্তর একটু গোছায় লিখতে হবে আপনাকে। তো দেখেন আমি একটা সাবহেডিং দেখলাম, শিক্ষায় প্রবেশাধিকারের বিস্তার, এটা লেখার পরে এটার আন্ডারে হচ্ছে তিনটা আমি পয়েন্ট লিখলাম। কারিগরি দক্ষতা উন্নয়ন খাতে নীতিগত উদ্যোগ, এখানে আমি তিনটা পয়েন্ট লিখলাম, ঠিক আছে। ডিজিটাল ও আইসিটি দক্ষতা উন্নয়ন, এখানেও দুইটা আমি পয়েন্ট লিখলাম, ঠিক আছে। তো আমি পয়েন্টগুলো পড়তেছি না, জাস্ট একটা আইডিয়া দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। তো ইতিবাচক পার্টটা লিখে আমি হচ্ছে ওইটার আন্ডারে কিছু পয়েন্ট লিখলাম, সেই পয়েন্টের আন্ডারে আরো কিছু পয়েন্ট লিখলাম, শেষ। এবার আসি হচ্ছে সীমাবদ্ধতা চ্যালেঞ্জ, বাস্তব প্রস্তুতির ঘাটতি। তো এখানে হচ্ছে যে আমাদের যে পার্থক্যটা কোন জায়গায় দেখেন খেয়াল করে, সবাই আমরা গ্র্যাজুয়েট হচ্ছি, বাট এই যে গ্র্যাজুয়েট হওয়ার সত্ত্বেও দেখা গেছে আমাদের স্কিল যে ডেভেলপমেন্ট আছে সেই জায়গায় কিন্তু ল্যাকিংস থেকে যাচ্ছে। তো শিক্ষার মান ও দক্ষতার যে অমিল, সেই পয়েন্টটা আপনি উল্লেখ করতে পারেন। বেকারত্ব, আন্ডার এমপ্লয়মেন্ট, সে কথা আপনি উল্লেখ করতে পারেন, ঠিক আছে। অর্থাৎ দেখেন আমরা যখন গ্র্যাজুয়েট হয়ে বের হচ্ছি, আমরা কিন্তু আলটিমেটলি চাইলে চাকরি ঢুকতে পারতেছি, বা চাকরি ঢুকতে আমরা ঢুকতেছি না, আমরা কিন্তু বসে আছি। আমরা হয়তো বা একটা ভালো সুযোগ খুঁজতেছি, দেখা গেছে আমাদের সাথে চাহিদার সাথে হচ্ছে যিনি যিনি আমাদেরকে নিয়োগ প্রদান করবেন তার চাহিদা মিলতেছে না। সো এখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কিন্তু মানে দায়ী। কারিগরি শিক্ষার সামাজিক গ্রহণযোগ্যতা, আমরা বলি যে সে পলিটেকনিক্যালে পড়ছে, বা আমরা বলি যে হচ্ছে যে তার কোনো আইডিয়া নাই, সো এরকম কিন্তু আমরা সময় হেয় প্রতিপন্ন করে থাকি। সো এটাও কিন্তু একটা ফ্যাক্ট। দেন চতুর্থ, শিল্প বিপ্লবের প্রস্তুতি। ব্যাপারটা কিরকম ধরনের, যে আমরা হয়তো বা শহরমুখী যে চিন্তা ভাবনা আছে কি সেই জায়গায় কিছুটা তো ইমপ্রুভমেন্ট করতে পারতেছে, বাট আপনি যদি ওভারঅল ইনক্লুসিভ চিন্তা করেন, সেখানে কিন্তু উন্নয়নের ছোঁয়া সব জায়গায় আসে নাই। সো এটা কি সমালোচনার পার্ট, সীমাবদ্ধতার পার্ট, সেক্ষেত্রে সেই একই সাথে চ্যালেঞ্জের পার্টও। সো দেখেন আপনি ভূমিকা লিখলেন, আপনি ইতিবাচক সাইডটা নিয়ে কথা বলেন, ইতিবাচক সাইডটা নিয়ে কথাবার্তা বললেন। দেন আপনি হচ্ছে কি তার সার্বিক মূল্যায়ন করেন। আপনি যে এই যে কথাবার্তাগুলো বললেন, কথাবার্তাগুলো বলে একটা সার্বিক মূল্যায়ন দেন আপনার মতো করে। এই মূল্যায়নের মধ্যে এই পয়েন্টটা একটু আনেন যে সময় সীমাবদ্ধ সুযোগ, অর্থাৎ এটা কিন্তু স্থায়ী নয়, এই সুযোগটা কিন্তু স্থায়ী নয়, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকবে। অনেকে বলে হচ্ছে ওই যে 2058 থেকে 60, ওই রেঞ্জ পর্যন্ত ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে ফেজটা, ওই ফেজটা বলবৎ থাকবে। সো যেহেতু একটা টাইম বাউন্ড একটা সুযোগ, সো সেই সুযোগটাকে আপনার কাজে লাগানো লাগবে। সো এই জন্য হচ্ছে কি আপনি দুইটা সেগমেন্টকে, যে ইতিবাচক আর হচ্ছে চ্যালেঞ্জ, দুইটা সেগমেন্টকে মিলাই হচ্ছে আপনি একটা সার্বিক মূল্যায়ন দেখাবেন, ঠিক আছে। সো যদি দক্ষ মানব সম্পদ তৈরি না করা যায়, তবে এই সুযোগ জনসংখ্যাগত বোঝায় পরিণত হওয়ার ঝুঁকি থাকে। সো এটা কিন্তু আপনি আপনার আলোচনার মাধ্যমে কিন্তু বুঝাই দিলেন, ঠিক আছে। এবার আসি করণীয় পাঠটা নিয়ে কথা বলবো। এই করণীয় পাঠটার ক্ষেত্রে হচ্ছে দেখেন আমি তিনটা সেগমেন্টে ভাগ করছি। একদম ইনিশিয়ালি কোন কাজটা আপনি করবেন সেটা নিয়ে বলেন, শিক্ষা কারিকুলামকে দক্ষতা ভিত্তিক ও প্রযুক্তিমুখী করা। এখন এই কথা বললেই তো আসলে বোঝা যায় না, তাই না? এটার মানে কি সেটা কিন্তু বোঝা যায় না, আপনি কেউ একটা উদাহরণ দেন। উদাহরণ কিরকম টাইপের, যে বাধ্যতামূলক ইন্টার্নশিপ করার কথা বললাম, আইসিটির কথা বললাম, ডাটা অ্যানালিক্স এর কথা বললাম, এআই এর কথা বললাম, কোডিং এর কথা বললাম, ঠিক আছে। অনেকগুলো কিন্তু আমি টার্ম নিয়ে আসছি এই জায়গাতে, যেগুলো কিন্তু আপনি একাডেমিক জার্গন টার্ম বলতে পারেন। So, আমি করণীয় মেইন হচ্ছে পয়েন্টটা লিখলাম, তার আন্ডারে উদাহরণ দিলাম, সেইটা প্রয়োগ করলে কি ধরনের ফলাফল আসতে পারে সেটাও কিন্তু আমি উল্লেখ করে দিলাম, ঠিক আছে। সো দেখেন করণীয় পার্টটাকে আমি তিনটা সেগমেন্টে ভাগ করলাম, যেটা যে কেউ পড়লে খুব সুন্দর করে বুঝতে পারবে যে করণীয়টা আসলে কি, এটা উদাহরণটা কি, এইটা করলে আসলে কি লাভ হইতে পারে। সো আমি এখানে দুইটা এক্সাম্পল দিচ্ছি আপনার জন্য। প্রথমে একটা এক্সাম্পল দিলাম, আর একটা এক্সাম্পল দিয়ে রাখলাম যে শিল্প শিক্ষা সংযোগ, অর্থাৎ ইন্ডাস্ট্রি আর একাডেমিয়া যে লিঙ্কেজ, সেটাকে জোরদার করা। অর্থাৎ আমি যে পড়াশোনা করতেছি সেটা আসলে বিভিন্ন শিল্প কারখানা বা ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড করা, সেটা সেটা কিন্তু একটা দক্ষ মানব সম্পদ তৈরি করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে। সো এটা লিখলেন, উদাহরণ দিলেন, ফলাফল লিখলেন, খুব সুন্দর বোঝা যাচ্ছে কিন্তু, ঠিক আছে। সো ইতিবাচক কথা লিখলেন, চ্যালেঞ্জের কথা লিখলেন, একটা মূল্যায়ন দিলেন, মূল্যায়ন দিয়ে করণীয়গুলো লিখলেন, ঠিক আছে। লাস্টে কি একটা উপসংহার লিখে লিখে দিন, যেটা কিন্তু একটু সুন্দর গোছানো একটা উপসংহার লিখতে পারলে ভালো। সেখানে আমি একটা উপসংহার দিয়ে রাখছি, সেটা পড়লে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। সো দেখেন, আই হোপ একটা প্রশ্ন কিভাবে গোছায় লিখতে হয় মোটামুটি একটা কিন্তু আইডিয়া হয়ে গেছে। তো আপনারা ইনিশিয়ালি হচ্ছে যে সংজ্ঞায়নটা বাড়ানো আরো কিছু ভুল করছেন, সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। আপনারা দেখেন কিছু সংখ্যক শিক্ষার্থী কি করছে, সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ লিখেছেন, যা সাধারণত বর্তমান সরকারের গুণকীর্তন, অর্থাৎ আপনারা যা বর্তমান সরকারের গুণকীর্তন করে গেছেন, বা সমালোচনামূলক যে আলোচনা যে ব্যাপারটা, বিশ্লেষণ করার যে ব্যাপারটা, সেটা কিন্তু আপনারা করতে পারেন নাই, ঠিক আছে। এটা কিন্তু প্রশ্নের চাহিদা অনুসারে উত্তর হয় নাই। তারপর আসি,
স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে লিখছেন আপনারা, কিন্তু লিখলেও যে স্কিল ডেভেলপমেন্টের যে কথাবার্তাগুলো, যে প্রোগ্রামগুলো, সেগুলো কিন্তু আপনারা খাতায় আলোচনা করেন নাই। সো দেখেন, আমি জাস্ট চারটা সেগমেন্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কি, আপনারা ভূমিকা লিখতে পারেন নাই, বা সংজ্ঞান ঠিক মতো করতে পারেন নাই, স্ট্রাকচার ওয়াইজ লিখতে পারেন নাই। দেন হচ্ছে কি, আপনারা মানে সরকারের জাস্ট পদক্ষেপগুলোর গুণকীর্তন করে গেছেন, সমালোচনা করেন নাই। আর লাস্টলি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো, সেগুলো কিন্তু আপনারা আলোচনা করেন নাই। সো এইগুলো একটু মাথায় রাখবেন যে কোন কোন সেগমেন্ট গুলো বাদ চলে গেছে। সো এটা হয়, কে হয়তো বা 1 নম্বর ভুলটা করছে, কে হয়তো 2 নম্বর ভুলটা করছে। সো ওভারঅল যতগুলো খাতা দেখা হয়েছে সবগুলো মিলাই কিন্তু এই ভুলগুলো পাওয়া গেছে। ওকে, আচ্ছা, 2 নম্বর প্রশ্ন একটু চলে আসবো। 2 নম্বর প্রশ্ন যখন আপনি আসবেন, আগে প্রশ্নটা একটু উল্লেখ করি। হ্যাঁ, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের ভূমিরূপ ও বাস্তুতন্ত্রের পরিবর্তন বিশ্লেষণ করুন এবং এই প্রেক্ষাপটে সুন্দরবনের ভৌগোলিক গুরুত্ব ব্যাখ্যা করুন। সো প্রশ্নটা আগে ভালো করে পড়তে, বারবার করে বলতেছি, বারবার করে বলতেছি, কেন পড়তেছি, আমাকে কিওয়ার্ড গুলো বুঝতে হবে। দেখেন, আমি যে কিওয়ার্ড গুলি প্রভাবে, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রভাবটা কি, সেটার কারণে হচ্ছে, সেটার একটা প্রভাব কি, উপকূলীয় অঞ্চলের ভূমিরূপ ও বাস্তুতন্ত্রের পরিবর্তন। তো দেখেন, জলবায়ু পরিবর্তন হচ্ছে, বোঝা যাচ্ছে এইটার প্রভাবে একটা ইম্প্যাক্ট কি, ইম্প্যাক্ট হচ্ছে উপকূলীয় যে অঞ্চল আছে সেই অঞ্চলে কি ভূমিরূপ চেঞ্জ হচ্ছে, বাস্তুতন্ত্রের পরিবর্তন হচ্ছে। এই যে উপকূলীয় অঞ্চলের ভূমিরূপ আর বাস্তুতন্ত্রের পরিবর্তন হচ্ছে, এইটাকে আপনাকে বিশ্লেষণ করতে বলছে। এবং এই প্রেক্ষাপটে, এই যে প্রেক্ষাপটটা আছে, সেই প্রেক্ষাপটে সুন্দরবনের ভৌগোলিক গুরুত্ব ব্যাখ্যা করতে বলছে। সো আশা করি কিওয়ার্ড গুলো বুঝে গেছেন। প্রভাবে ভূমিরূপ, বাস্তুতন্ত্রের পরিবর্তন বিশ্লেষণ করুন, তো অবশ্যই একটা ভালো কিওয়ার্ড, মানে এটা তো মানে বুঝতে পারেন, এটা করা লাগবে আপনাকে। পাশাপাশি সুন্দরবনের যে ভৌগোলিক গুরুত্ব, সেটাকে আপনাকে ব্যাখ্যা করা লাগবে। ওকে, এখন 20 নম্বরের যখন আপনি উত্তর আসে, সাধারণত কয়েকটা ব্যাপার আপনি একটু ফোকাস রাখবেন। প্রথমত যে কথাটা আমি আগেও বলছি, প্রশ্নটা ভালো করে বোঝা, কি চাওয়া হয়েছে, কি লিখতে হবে, ঠিক আছে, এটা ভালো করে আপনি বোঝার চেষ্টা করেন আগে। বিশ্লেষণ ক্ষমতা, কে কত সুন্দর করে অ্যানালাইটিক্যাল অ্যানালাইটিক্যাল মানে করতে পারে, অ্যানালাইসিস করতে পারে, সরি, অ্যানালাইসিস করতে পারে, সেটা কিন্তু একটা ফ্যাক্ট। যেমন বিশ্লেষণ করবেন যে ভূমিরূপে কিভাবে পরিবর্তন হচ্ছে, বাস্তুতন্ত্রের কিভাবে পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু আপনাকে একটা পজিটিভ একটা ইনসাইট দিবে। প্রাসঙ্গিকতা, আপনি প্রশ্নে যা চাওয়া হয়েছে তা নিয়ে লিখেন। আপনি উপকূল ছাড়া আপনি হচ্ছে সমতল নিয়ে লেখার দরকার নেই, অর্থাৎ প্রাসঙ্গিকতা মেনটেন করেন। আপনি টার্সিয়ারি নিয়ে লেখার দরকার নেই, আপনার বন নিয়ে লেখার দরকার নেই, যেগুলো সমতল সমতল ভূমিতে আছে। আপনি উপকূলীয় অঞ্চলের যে ভূমিরূপ আর বাস্তুতন্ত্রের পরিবর্তন আছে, সেটাকে ফিক্স করে লেখার চেষ্টা করতে হবে। কারণ হচ্ছে কি, প্রশ্নে এইটাই জানতে চাওয়া হয়েছে। উপসংহার আর মূল্যায়ন চাইলে হচ্ছে কি, আপনি আপনার যে মূল্যায়নটা আছে অ্যানালাইসিস করে সেটা দিয়ে তারপর একটা উপসংহার লিখতে পারেন। ওকে, একটু আসবো আমরা যে স্ট্রাকচারটা কেমন হতে পারে সেটা একটু দেখি। ভূমিকা থাকবে জলবায়ু পরিবর্তন কারণ। Then এই কারণটা আমি বলবো কি, এটা খুব বড় করার দরকার নেই, এটা মিনিমাল করার মানে মিনিমাল বা শর্ট করতে পারলে ভালো। বাট অনেকে এটা উল্লেখ করে না, যেহেতু প্রভাবের কথা একটু বলে দিছে এবং স্পেসিফিকলি বলে দিছে উপকূলীয় অঞ্চলের আসলে মানে হচ্ছে ভূমিরূপের পরিবর্তন, কিংবা হচ্ছে বলছে যে আরেকটা যে পরিবর্তন বললো কি, যে বাস্তুতন্ত্রের পরিবর্তন। So এই দুইটা পরিবর্তনকে ফোকাস করে আপনাকে লিখতে হবে। ওকে, দেন ভূমিরূপের কথা লিখবেন, বাস্তুতন্ত্রের কথা লিখবেন, ভৌগোলিক গুরুত্ব লিখবেন, দেন আপনি উপসংহারমূলক বাক্য করবেন। সো এটা হচ্ছে একটা আইডিয়াল প্যাটার্ন, আপনি কিভাবে উত্তর করতে পারেন সেটা একটা আইডিয়াল প্যাটার্ন। ওকে, ওকে, এবার দেখা যাচ্ছে যে আপনারা 50% মানুষ জলবায়ু পরিবর্তনের কারণ লেখা করেন। আমি বললাম কি, এটা খুব একটা বড় করে লেখার দরকার নেই, বাট আপনি এক দুই কথাতে এই যে মানে উপকূলীয় অঞ্চলের যে পরিবর্তন আসছে সেটা আপনি লিখতে পারতেন। সেটা কিন্তু অনেকে লিখে নেয়, 50% মানুষ কিন্তু লেখে নাই। দেন হচ্ছে কি, লাস্টে সুন্দরবনের গুরুত্বটা অনেকে মিস করে গেছেন। হয়তো ইনিশিয়াল পার্টটা সুন্দর করে গুছায় লেখা শুরু করছিলেন, বাট সুন্দরবনের যে গুরুত্বটা আছে সেটা অনেক অনেকে গুছায় লিখতে পারেন। এখন আসি যে আপনি যদি এক লাইনে লিখতে চাইতেন, কিভাবে লেখা যেত। গ্রিন হাউস গ্যাস নির্গমন ও বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও চরম আবহাওয়ার ঘটনা তীব্রতর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে উপকূলীয় ভূমিরূপ ও বাস্তুতন্ত্র। দেখেন, একটা লাইন লিখছি এবং সেটা কিন্তু মোর দ্যান এনাফ, যে আসলে কেন হচ্ছে একটা কারণ চলে আসছে, সেটার কারণে আসলে কোন অঞ্চলের ক্ষতি হচ্ছে এবং স্পেসিফিক্যালি কোনটা ক্ষতি হচ্ছে, সেটা কিন্তু আপনি একটা লাইনের মাধ্যমে বুঝাই ফেলতে পারতেছেন। একটু যদি বড় করে লিখতে পারেন, সেটা সেটা হচ্ছে এভাবে লিখতে পারেন ভূমিকাটা, যে জলবায়ু পরিবর্তন বর্তমানে উপকূলীয় অঞ্চলের জন্য বহুমাত্রিক ঝুঁকি তৈরি করছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি, লবণাক্ততার অনুপ্রবেশ এবং নদী সমুদ্রের গতিশীলতার পরিবর্তন
উপকূলীয় ভূমিরূপ ও বাস্তুতন্ত্রকে দ্রুত রূপান্তরিত করেছে। সো দেখেন, এটা কিন্তু একটু যদি বড় করে লিখতে চান আপনি সেভাবে লিখতে পারেন। বাংলাদেশের মতো বদ্বীপ ভিত্তিক দেশে এই প্রভাব আরো তীব্র, যেখানে উপকূলীয় অঞ্চল কেবল ভৌগোলিক সীমানা নয়, বরং অর্থনীতি, জীববৈচিত্র্য ও মানব নিরাপত্তার গুরুত্বপূর্ণ ভিত্তি। এই প্রেক্ষাপটে সুন্দরবনের ভূ প্রাকৃতিক গুরুত্ব বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সো দেখেন, আপনি একটু গুছায় কিন্তু লিখতে পারেন কয়েকটা লাইন নিয়ে, ঠিক আছে? এক লাইনেও লিখতে পারতেছেন, বাট দেন কয়েকটা লাইন নিয়েও লিখতে পারতেছেন। বাট কাজ কি, যে আপনি জাস্ট চেষ্টা করুন যে কারণটাকে একটু হাইলাইট করে লেখার জন্য, যেন এটা টাচ খায়। ওকে, যেহেতু প্রভাবে বলছে। আসি, এবার আসি যে মানে ভূমিকা তো লিখে ফেলছি আমরা, এবার আসি যে উপকূলীয় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনের কোন কোন পয়েন্টগুলো দেখা যেতে পারে। আচ্ছা, একটু বলে রাখি, দেখেন খেয়াল করে, আমি কিন্তু ইংলিশ টার্মটা ব্র্যাকেটে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যদি কি আমার খাতা দেখে থাকেন, হয়তো অনেকে দেখছেন খাতাটা, আমি আমার যে খাতা ছিল সেই খাতার মধ্যেও কিন্তু ইংলিশ টার্মটা ব্র্যাকেটে দেওয়ার চেষ্টা করতাম। সব ওয়ার্ড দিতাম না, বাট কিছু কিছু ওয়ার্ড যেটা দিলে কিন্তু একটু ভ্যালু অ্যাড করতে পারে, একটু ডিফারেন্ট হইতে পারে, সেই সকল ওয়ার্ডগুলো আমি হচ্ছে একটু ব্র্যাকেট দিয়ে ইংলিশে লেখার চেষ্টা করতাম। তো দেখেন, ভূমিরূপ, এটা 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 সুন্দর একটা ইংলিশ আছে, ল্যান্ড ফর্ম। দেখেন, উপকূল রেখা বা কোস্ট লাইন, এটা সুন্দর ইংলিশ আছে, দিতে পারেন, ঠিক আছে? দেন তটভূমি ক্ষয়, কোস্টাল ইরোশন দিতে পারেন। সো যেইটার মধ্যে একটু দিলে মনে করেন চেঞ্জ করা যায়, আপনি চাইলে কিন্তু সেই ইংলিশটা কি সেটাতে আপনি উল্লেখ করতে পারেন। সো সেম কথা আমি পড়বো না, জাস্ট দেখেন একটা হেডিং আছে, সাব হেডিং, সেই সাব হেডিং এর তিনটা পয়েন্ট আছে, একটা সাব হেডিং তিনটা পয়েন্ট আছে, সাব হেডিং দুইটা পয়েন্ট আছে, সাব হেডিং দুইটা পয়েন্ট আছে, ঠিক আছে? সো কিভাবে নিশ্চয়ই লেখা লাগবে বুঝে গেছেন যে আপনি আলটিমেটলি জাস্ট এই বারটা ব্লু কলম দিয়ে লিখতে পারেন, দেন তিনটা পয়েন্ট লেখেন, ব্লু কলম দিয়ে লেখেন, তিনটা পয়েন্ট লিখেন, এভাবে করে ভূমিরূপের যে পরিবর্তনগুলো আছে সেগুলো আপনি উল্লেখ করেন। ঠিক একইভাবে ভাই আপু যারা শুনছেন আমাকে, বাস্তুতন্ত্রের যে পরিবর্তন আছে সেই পরিবর্তনটাকে আপনারা কি হেডিং প্লাস কিছু এই যে সাব হেডিং প্লাস হচ্ছে এই যে দুইটা লাইন, সাব হেডিং দুইটা লাইন এভাবে লিখতে পারেন। যখন আপনি সাব হেডিং লিখবেন কিংবা হেডিং লিখবেন, চেষ্টা করুন সেগুলো একটা নীল কালির কলম দিয়ে লেখার জন্য, যেন যিনি খাতা কাটেন তার জন্য কি পয়েন্টটা চোখে ভাসে, যে না এইটা কি পয়েন্ট না লিখছে। যে ম্যানগ্রোভ বন হ্রাস, জলজ প্রাণ বৈচিত্র্য সংকট, এই যে কি কি লাইনগুলো আছে, কি সেন্টেন্স গুলো আছে, বুলেট পয়েন্ট গুলো আছে, সেগুলো যেন তার চোখে পড়ে। সো এই জন্য বুলেট পয়েন্ট গুলো হচ্ছে একটু নীল কালি কলম দিয়ে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এখানে আমি অনেকগুলো পয়েন্ট লিখছি, একটু পড়ে নিবেন, আশা করি বুঝতে পারবেন ইনশাল্লাহ। একটু আসি এখন এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে মানে হচ্ছে সুন্দরবনের গুরুত্ব কি। তো দেখেন, আমি আবারও সেম কাজ করছি, যে কয়েকটা একদম কি বুলেট লাইন লিখছি তার আন্ডারে হচ্ছে একটু ব্যাখ্যা করে দিচ্ছি, ঠিক আছে, যে কোনটার কাজ আসলে কি। যেমন দেখেন, প্রথম পয়েন্টটা প্রাকৃতিক প্রতিরক্ষা প্রাচীর। আমরা জানি সুন্দরবন হচ্ছে কি, যে কোনো ঘূর্ণিঝড় বা যে কোনো জলোচ্ছ্বাসের সময় কি করে একটা বুক চিতি দাঁড়িয়ে থাকে আমরা বলি, ঠিক আছে? সে কিন্তু আলটিমেটলি আটকায় দেয়, যে গতিটা, যে একটা আগ্রাসী মনোভাব আছে সেটা কিন্তু আটকায় দিতে সাহায্য করে। তো সেই পয়েন্ট আপনি উল্লেখ করতে পারেন, উদাহরণ দিতে পারেন। সেখানে আমি চারটা পাঁচটা পয়েন্টের কথা উল্লেখ করছি। তো পাঁচটা পয়েন্ট পড়লে আপনি বুঝতে পারবেন যে কিভাবে লেখা যায়। দেন সার্বিক মূল্যায়ন উপসংহার, এটা আমি আর লিখবো না, এটা আপনাদের কাজ থাকবে। যে এই যে আপনি আলোচনা করলেন, আপনি হচ্ছে যে ভূমিরূপের পরিবর্তন নিয়ে কথাবার্তা বললেন, আপনি হচ্ছে যে বাস্তুতন্ত্রের পরিবর্তন নিয়ে কথাবার্তা বললেন, একই সাথে যে সুন্দরবনের যে ভৌগোলিক গুরুত্ব সেটা নিয়ে আপনি কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পরে আপনি আপনার নিজস্ব মূল্যায়ন দেওয়ার চেষ্টা করেন, দেন একটা কনক্লুশন লাইন টেনে দেন। এটা আরো উত্তরটা গোছাতে সাহায্য করে, ঠিক আছে? যেহেতু সবগুলো অ্যানালাইটিক্যাল কোশ্চেন, সো আপনি কিভাবে অ্যানালাইসিস করতেছেন সেটা কিন্তু একটু গুরুত্ব বহন করে। ওকে, সামনে আগাবো একটু। আচ্ছা, এবার আসি, এই যে 2 নম্বর প্রশ্ন আলোচনা করলাম, এতক্ষণ যে প্রশ্ন আলোচনা আমি করলাম সেখানে কি ফ্লোচার্ট ব্যবহার করা যায় কিনা, ঠিক আছে? তার আগে হচ্ছে একটু আসি যে আপনারা আরো কিছু ভুল করছেন। আপনারা হচ্ছে এই যে দুইটা জিনিস জানতে চাওয়া হয়েছে, বিশ্লেষণ করতে বলা হয়েছে, আপনারা দুইটাকে জাস্ট তালগোল পাকায় ফেলছেন। ভূমিরূপটাকে বুঝতে পারেন নাই, বাস্তুতন্ত্রকে বুঝতে পারেন নাই, দুইটাকে হচ্ছে আপনার তালগোল পাকায় কিন্তু উত্তরটা ঠিক মতো গুছাই করতে পারেন নাই। সো এটা একটা বড় ভুল। দেন হচ্ছে যে ঠিক সেম সুন্দরবনের যে ভৌগোলিক গুরুত্ব সেটাও কিন্তু আপনি আপনার খাতায় ঠিক মতো উল্লেখ করতে পারেন নাই। সো আশা করি 2 নম্বরের যে প্রশ্ন, সেই প্রশ্নে কি ভুলগুলো করেছেন সেগুলো কিন্তু বুঝে গেছেন অনেকেই। মানে হচ্ছে এই যে প্রাকৃতিক দুর্যোগ বা জলবায়ু যে পরিবর্তনের যে কারণ সেটাকে উল্লেখে নিয়ে আসেন নাই। দেন যে দুইটা সেগমেন্ট জানতে চাওয়া হয়েছে, উপকূলীয় অঞ্চলের ভূমিরূপ কিংবা বাস্তুতন্ত্রের পরিবর্তন বিশ্লেষণ করা, সেই দুইটা সেগমেন্ট আলাদা করে সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন নাই। আর 3 নম্বর হচ্ছে ঠিক সেম কথা, সুন্দরবনের ভৌগোলিক গুরুত্বটা অনেকের খাতায় আসেই নাই। হ্যাঁ, আচ্ছা, এবার আসি হচ্ছে যেটা বললাম ফ্লোচার্ট দেওয়া যেত কিনা। অবশ্যই দেওয়া যেত, আমি আমি অবশ্যই দিতাম। তো এখানে দেখেন আমি একটা ফ্লোচার্ট উল্লেখ করছি, যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়ার কারণে হচ্ছে উপকূলীয় প্লাবন আর ভূমিক্ষয় হচ্ছে, লবণাক্ততা বাড়ছে,
কৃষি ক্ষতি হচ্ছে, বাস্তুতন্ত্রের পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের কারণে জীববৈচিত্র্য হ্রাস ও মানব নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। তো দেখেন, একটা ফ্লো চার্টের মধ্যে অনেক কিছু বোঝানো যাচ্ছে। আমার মেইন খাতায় আমি যথেষ্ট পরিমাণে ফ্লো চার্ট দেওয়ার চেষ্টা করতাম এবং দিয়েছিলাম যতটুকু মনে পড়ে। তো আপনারা চাইলে কিন্তু ফ্লো চার্ট ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আরেকটা ফ্লো চার্ট দেখাচ্ছে এখানে, যে দেখেন সুন্দরবনে আসলে ভূমিকাটা কি, মানে ভৌগোলিক যে গুরুত্বটা সেটা কিভাবে ব্যাখ্যা করা যায়। দেখেন, ঘূর্ণিঝড়ে গতিশক্তি শোষণ করে ফেলে, জলোচ্ছ্বাসের উচ্চতা হ্রাস ঘটায়, উপকূলীয় জনপদকে সুরক্ষা প্রদান করে, যার কারণে অর্থনৈতিক ও মানব নিরাপত্তা যে নিশ্চিত করার যে ব্যাপারটা সেটা কিন্তু সুন্দরবন করে। তো দেখেন, একটা ফ্লো চার্ট দিয়ে কিন্তু সুন্দরবনের যে ভৌগোলিক গুরুত্বটা আছে সেটা কিন্তু আমি এক্সপ্রেস করতে পারি। তো আপনি চাইলে যেখানে প্রয়োজন সেখানে কিন্তু অবশ্যই ফ্লো চার্ট দিবেন। সো এই প্রথম দুইটা কোশ্চেন কিন্তু মোটামুটি আমি একদম অ্যানালাইসিস করে দেখালাম যে কোন জায়গায় কি উত্তর দিতে পারেন, একদম পুরোটা আমি একটা জাস্ট স্যাম্পল ফরম্যাট আকারে দেখালাম। পরেগুলো হয়তো ফরম্যাট আকারে দেখাবো না, কিন্তু আইডিয়া দিব, ঠিক আছে? সো আশা করি প্রথম প্রশ্ন আর 2 নম্বর প্রশ্নে কি ভুল করেছেন এবং কোন কোন জায়গায় কাজ করা যেত সেটা ক্লিয়ার হয়ে গেছেন। পরবর্তী প্রশ্নে চলে আসি। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বর্তমান ধারা দারিদ্র্য হ্রাস ও সামাজিক বৈষম্য নিরসনে কতটা কার্যকর, বিশ্লেষণ করুন। চমৎকার কোশ্চেন, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই ভালো কোশ্চেন করছেন। কোশ্চেনগুলো আমি যখন দেখছি বা পড়ছি, যখন আপনাদের আপনাদের আনসার দেখছি, আমার খুব ভালো লাগছে যে ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তা করছেন। এখন একটু আসি যে কোন কোন জায়গাগুলোতে এই প্রশ্নটা ভুল করছেন। দেখেন, বোঝা যাচ্ছে এখানে দারিদ্র্য হ্রাসের কথা বলা আছে, অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলা আছে, বাংলাদেশের কথা বলা আছে। সো বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা যখন চলে আসে, আপনি বর্তমান ধারাও বলে দিছে, মানে বুঝতে পারতেছেন ট্রেন্ড বলে দিছে। তার মানে জিডিপি, রেমিটেন্স যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে আপনাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সেই ডেটাগুলো দিয়ে অ্যানালাইসিস করতে হবে যে বর্তমানে ট্রেন্ডটা কেমন, আগে ট্রেন্ডটা কেমন ছিল, বর্তমানে ট্রেন্ডটা কেমন, একটা অ্যানালাইসিস করতে হবে ডেটার মাধ্যমে। অনেকেই এই জিনিসটা বুঝেন নাই, আপনারা ডেটা দেন নাই, বিশ্লেষণ করেন নাই, আপনারা জাস্ট আপনার মতো করে লিখে গেছেন। হবে না ভাই। আপনি লিখে আসবেন মনে হয় ভালো পরীক্ষা দিয়েছেন, নাম্বার পাবেন না। একটু প্রশ্ন ভালো করে বুঝে সেই ডিমান্ড অনুসারে উত্তর করা শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর হচ্ছে প্রবৃদ্ধির যে প্যারামিটার গুলো, যেটা বললাম আর কি, যে রেমিটেন্স, সেবা খাত বা অবকাঠামোগত যে বিনিয়োগ গুলো আছে সেগুলো পাওয়া যায় নাই। সো যখন আপনি দেখবেন যে একটা প্রশ্ন আসলে ডেটা ডিমান্ড করে, আপনার কাজ হবে কি, আর চেষ্টা করবেন যে একটু জাস্ট ব্রেন স্টর্ম করা যে কোন কোন ডেটাগুলো আমি দিতে পারি এখানে। দেন আপনি সেই ডেটাগুলো দিয়ে একটু বিশ্লেষণ করে দেন। অনেকে শুধুমাত্র ডেটা দিয়ে ফেলেন, বাট সেটার কোনো বিশ্লেষণ নাই। এটাও করা যাবে না, ডেটা দিয়ে অবশ্যই 2-3 লাইনে বিশ্লেষণ করতে হবে ডেটাটার মিনিং আসলে কি, ঠিক আছে? যেমন ধরেন একটা ট্রেন বাড়ছে, ধরেন একটা ছিল আগে, সাপোজ ধরেন হচ্ছে আমি বললাম এখানে 20 ছিল, এখন 50 আসছে। সো এই যে 2000, মনে করেন 5 সালে 20 ছিল, বা 2000 এখন মনে করেন 26 সাল আছে, 50 হয়েছে। তো এই যে মনে করেন চেঞ্জটা আসে, সেটা আপনি 1-2 লাইনে ব্যাখ্যা করেন। শুধুমাত্র চার্ট দিয়ে গেলে হবে না, ডেটা দিয়ে গেলে হবে না, একটু ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেন আসি হচ্ছে দারিদ্র্য হ্রাসে সরকারের ভূমিকা লিখছেন, ভূমিকা কিন্তু পদক্ষেপের অগ্রগতি, মানে অল্প কিছু মানুষজন লিখতে পারছেন। দেখেন, আপনাকে তো ট্রেনটা মানে হচ্ছে কি এক্সপ্লেন করতে বলছে, তাই না? সো এই যে মনে করেন দারিদ্র্য হ্রাস বা মানে সেটা মানে কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে, তার কারণে চেঞ্জ কিরকম হচ্ছে সেটাকে আপনাকে বিশ্লেষণ করতে হবে। মানে কার্যকরের কথা কিন্তু বলছে, অর্থাৎ আপনি একটা মানে একটা জাস্ট হচ্ছে কি অ্যাকশন নিলেন, সেই অ্যাকশনের ফলটা কেমন আছে সেটা কিন্তু আপনাকে দেখাইতে হবে, ঠিক আছে? সো পদক্ষেপ নেওয়ার ফলে, একটা অ্যাকশন নেওয়ার ফলে তার যে ফলাফল বা কনসিকুয়েন্স কি আসবে সেটা কিন্তু আপনাকে ব্যাখ্যা করা লাগবে। সেটাও কিন্তু অনেকে করে নাই, তাই নাম্বারটা কমে গেছে। দেন আসি হচ্ছে সামাজিক বৈষম্যের যে অংশটা আছে, আপনারা অনেকে স্কিপ করে গেছেন। কেন স্কিপ করে যাবেন বলেন? আমি বারবার করতে বলতেছি, প্রশ্ন দেখার পরে আগে কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করে ফেলেন। শুধু বাংলাদেশের কথা বলছে, অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলছে, বর্তমান ধারার কথা বলছে, অর্থাৎ বর্তমান সময়ের কিছু ডেটা নিয়ে আপনাকে কথা বলতে হবে, দারিদ্র্য হ্রাস নিয়ে কথা বলতে হবে, সামাজিক বৈষম্য নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? এটা কি ইফেক্টিভ, এটা কি মানে কার্যকরী, কার্যকরী না নাকি হচ্ছে ব্যালেন্স, আপনাকে ওই সেগমেন্ট থেকে আলোচনা করতে হবে যে আপনি কিভাবে আলোচনা করবেন, ঠিক আছে? সো অনেকে হচ্ছে আপনারা এই সামাজিক যে বৈষম্যগুলো আছে, যে আয় ব্যয়ের যে বৈষম্য আছে, এইগুলো মিস করে গেছেন। সো এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? সো আপনাকে প্রশ্ন বুঝে উত্তর করতে হবে। সো 4টা পয়েন্ট নিয়ে কথা বলছি, 4টা জিনিস আপনাদের খাতায় ভুল পাইছি, সেটা মাথায় রাখা লাগবে। সো আমি জাস্ট জাস্ট কিছু কথা বলবো এখান থেকে, যে আপনারা চাইলে কিছু ডেটা নির্ভর কথাবার্তা বলতে পারেন, কিছু মানে হচ্ছে কিছু ফাইন্ডিংস এর কথা বলতে পারেন, কিছু রিপোর্টের কথা বলতে পারেন, ঠিক আছে? আমি জাস্ট এখানে 3টার কথা বলছি। যেমন বিশ্বব্যাংক 2025 সালে যে পোভার্টি অ্যান্ড ইকুইটি অ্যাসেসমেন্ট করছেন, সেখানে দেখাইছেন হচ্ছে 2010 থেকে 2022 সালের মধ্যে পোভার্টি রিডাকশন যে ইলাস্টিসিটি টু গ্রোথ, সেটা মাত্র 0.9, মানে বাংলাদেশের ক্ষেত্রে। অর্থাৎ আপনি আপনার জিডিপি গ্রোথ দেখাচ্ছেন যে আপনার জিডিপি বাড়তেছে, বাট আলটিমেটলি কিন্তু সেটা কি আপনার পোভার্টি বা দারিদ্র্যকে কমাচ্ছে না। তার মানে কি জিডিপি বাড়লেই কিন্তু দারিদ্র্য হচ্ছে কমবে, এমন কোনো কথা নাই।
অর্থাৎ মানে জিডিপি বাড়তেছে, তার কারণে যে পোভার্টি রিডাকশন হবে সেটা কিন্তু ঠিক না। আপনি কিন্তু এই ডেটা দিয়ে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। দেন দেখেন 2 নম্বর পয়েন্টটাতে একটু আসি। বিশ্ব ব্যাংকের পোভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি প্ল্যাটফর্ম অনুযায়ী বাংলাদেশের গিনি ইন্ডেক্স কনজাম্পশন সেটা হচ্ছে 30.39 2022 সালে। তার মানে দাঁড়ায় হচ্ছে কি, আপনি দেখাচ্ছেন প্রতি বছর জিডিপি বাড়তেছে, বাট জিডিপি বাড়লে কি ইনইকুয়ালিটি কমে যাচ্ছে না? সো জিডিপি বাড়লে কিন্তু ইনইকুয়ালিটি রিডাকশন সেটাও কিন্তু হচ্ছে না। এটাও কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারেন, ঠিক আছে? সো দেখেন, আমি জাস্ট আপনাকে ফুড ফর থট দিচ্ছি কিভাবে আপনি লিখতে পারেন, কিভাবে আপনি অ্যানালাইসিস করতে পারেন। জিডিপি বাড়া মানে কি আপনার দারিদ্র কমানা? জিডিপি বাড়া মানে কি আয় বৈষম্য কমানা? জিডিপি বাড়া মানে কি আলটিমেটলি ধনী দরিদ্রের যে বৈষম্য আছে সেটা কিন্তু কমানা, ঠিক আছে? সো এইটাই আপনাকে অ্যানালাইসিস করে দেখাতে হবে বিভিন্ন ডাটাগুলো দিয়ে। হুম। দেন ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে গ্রোথ বিকেম লেস ইনক্লুসিভ, অর্থাৎ শহরে যে পরিমাণে উন্নত হচ্ছে আমার গ্রামে সেই পরিমাণে উন্নত হচ্ছে না। শহরে যে পরিমাণে বিদ্যুতের সাপ্লাই পাচ্ছি গ্রামে সে পরিমাণে পাচ্ছি না। শহরে যে পরিমাণে হচ্ছে আমি ডেটা পাচ্ছি, ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছি, গ্রামে সেই পরিমাণে অ্যাক্সেস করতে পারতেছে। সো আলটিমেটলি ইনক্লুসিভ যে ডেভেলপমেন্ট আছে সেই ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু আমরা নাই। সো দেখেন, আমি কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে কি রেফারেন্স উল্লেখ করে হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করছি। So, আপনাদের ক্ষেত্রেও সেই কথাটা বলে রাখতেছি, যখন আপনি উত্তর করবেন ভাই আপুরা প্লিজ একটু রেফারেন্স ধরে রাখার চেষ্টা করেন। এটা আপনার খাতার ক্রেডিবিলিটিটা বাড়াবে, ঠিক আছে? আচ্ছা, একটু আগাই তাহলে সামনে 4 নম্বর প্রশ্ন নিয়ে কথা বলবো। বাংলাদেশের গ্যাস, কয়লা ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার। দেখেন, বাংলাদেশের কথা বলছে, অবশ্যই বাইরের কথা বলার দরকার নেই, বাংলাদেশ একটা কিওয়ার্ড আছে এখানে। গ্যাস, কয়লা, খনিজ, তিনটা সেক্টর আছে, তিনটা সেক্টর আছে, ঠিক আছে? টেকসই ব্যবহার, সাস্টেনেবল ইউজ, সাস্টেনেবল ইউজ। সাস্টেনেবল মানে কি? আপনি ফিউচার জেনারেশনের জন্য কি মানে ক্ষতি না করে আপনি সেটা ব্যবহার করবেন। নীতিগত দুর্বলতা, পলিসি মেকিং এর যে ধরনের কি মানে হচ্ছে কি উইকনেস গুলো আছে সেগুলো জানতে চাওয়া হয়েছে, এবং সেটা থেকে কিভাবে আপনি রিফর্ম করতে পারবেন, সংস্কার করতে পারবেন, সেটা হচ্ছে প্রস্তাব করতে হবে আপনাকে, ঠিক আছে? চমৎকার কোশ্চেন, চমৎকার কোশ্চেন। আপনি কিভাবে মানে দেখেন, এটা কিন্তু একদম ওপেন এন্ডেড কোশ্চেন। মানে যে প্রশ্ন ভালো করে পড়তে পারে তার জন্য কিন্তু বাসায় বসে লেখা সম্ভব। সে মানে তার জন্য কিন্তু খুব জ্ঞান থাকা লাগবে তা না, একটু গুছায় লিখতে পারলে হয়েছে। একটু চিন্তা করেন, 2 মিনিট একটু ব্রেনস্টর্মিং করেন, 3 মিনিট ব্রেনস্টর্মিং করেন, একটু চিন্তা করেন, ফাইন্ডিং বের করেন যে আমার গ্যাসের ক্ষেত্রে কোন ধরনের দুর্বলতা আছে, কয়লার ক্ষেত্রে কোন ধরনের হচ্ছে দুর্বলতা আছে। জাস্ট চিন্তা করেন, দেন আপনি লেখা শুরু করেন। ট্রাস্ট মি, আপনার পরীক্ষা ভালো হবে। সো এখানে কিওয়ার্ড গুলো একটু অ্যানালাইসিস আমি করে দিচ্ছি, দেখেন খেয়াল করে। বাংলাদেশের, সো আমাদের যে দেশভিত্তিক যে নীতি কি আছে, প্রাতিষ্ঠানিক যে বাস্তবতা সেটাকে আপনি একটু উল্লেখ করতে পারেন। গ্যাস, কয়লা, সম্পদ, তিনটা সেক্টর আলাদা করে দেখাইতে পারেন যে কোন কোন সেক্টরে কি ধরনের পলিসিগত গ্যাপ আছে। টেকসই ব্যবহার, আগে কথা বলছি যে আপনি কিভাবে ব্যবহার করলে ভবিষ্যৎ প্রজন্মের কোনো ক্ষতি হচ্ছে না। নীতিগত দুর্বলতা, আপনি যখন হচ্ছে পলিসি যে গ্যাপস গুলো আছে বা যে আপনি গভর্নেন্স করতেছেন বা প্রাইসিং করতেছেন, রেগুলেশন করতেছেন, এনফোর্সমেন্ট করতেছেন, সেগুলো কার্যকর হচ্ছে কিনা সেটা আপনি দেখাইতে পারেন আপনার আলোচনার মধ্যে। সম্ভাব্য সংস্কার প্রস্তাব, এবং লাস্টে হচ্ছে অবশ্যই যেটা আমি করতে বলবো সেটা হচ্ছে সমালোচনা করব যে কি আছে, কেন কাজ করছেন, আর কি বদলাতে হবে। So, এই পয়েন্টটা অবশ্যই হচ্ছে আপনি জাস্ট আপনার অ্যাঙ্গেল থেকে একটু উল্লেখ করে দিতে পারেন যে না, আমার সেগমেন্ট থেকে আমি একটু আলোচনা করে দিলাম, ঠিক আছে, আমার এটা তো আছে, এটা আসলে কেন কাজ করতেছে না, বা এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে সেটা আপনি একটা ফ্লো চার্ট দিয়ে উল্লেখ করতে পারেন চাইলে। ওকে, সো আপনারা ভুলগুলো কোনগুলা করছেন সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। প্রথমত হচ্ছে যে এই যে গ্যাস, কয়লার খনিজের যে বর্তমান চিত্র, অর্থাৎ বর্তমানে যে মানে যে অবস্থা বিরাজমান আছে এই সেক্টর গুলোতে, সেগুলো আপনারা অনেকে লিখেন নাই, কারণ আমি জানি এইটা সবাই লাস্টে উত্তর করতে গেছেন। আগের দিনটা খুব ভালো লিখে আসছেন এবং এটা লাস্টে ভালো করে আনসার করতে পারেন, ঠিক আছে? তো অনেকেই এটা করছেন, লাস্টে জাস্ট হচ্ছে যে 1 পেজ লিখছেন, হাফ পেজ লিখছেন, ভালো করে লিখতে পারেন নাই, জাস্ট নিজের মতো লিখে গেছেন। So, এটা একটা বড় ভুল। দেন নীতিগত দুর্বলতা, যে পলিসি গ্যাপ গুলো আছে নিজের মতো করে জাস্ট গদবাদা উত্তর করে গেছেন, মানে কোনো স্ট্রাকচার ওইটা আপনারা উত্তর করতে পারেন নাই। হ্যাঁ, তো এখানে জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদের উত্তর আনসারে দেয়া আছে, সেগুলো একটু উল্লেখ করার চেষ্টা করবেন। আর লাস্টে হচ্ছে সংস্কার প্রস্তাবে মানে অলমোস্ট 60% মানুষ হচ্ছে মানে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট গুলো আছে সেগুলো হচ্ছে আপনারা আনতে পারেন নাই, ঠিক আছে? যে নবায়ন জ্বালানি সমন্বয় করা, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক যে ব্যবস্থাপনা আছে সেগুলো যে করা, সেগুলোর কথা আপনারা উল্লেখ করতে পারেন নাই। সো দেখেন ভাই আপুরা, হয়তো পরীক্ষা দিয়েছেন, আপনারা ভাবছেন পরীক্ষা অনেক ভালো হয়েছে, বাট দিন শেষে দেখেন নাম্বারটা হয়তো মনে হতো পান নাই। কেন পান নাই? কারণ প্রশ্নটা আপনারা বুঝেন নাই। সো প্রশ্নটা বুঝে তারপর উত্তর করতে হবে, ঠিক আছে? সো মোটামুটি আশা করি 4টা যে কোশ্চেন ছিল 4টা কোশ্চেন নিয়ে আমি মোটামুটি বলে ফেলছি। আশা করি মোটামুটি একটা আইডিয়া হয়েছে যে কিভাবে উত্তর করা যেতে পারে। এগুলো হয়তো অনেকে জানেন, বাট যারা জানেন না তাদের জন্য আশা করি একটু হলেও কার্যকরী। বাট আমি চাই আমার যে যে অ্যানালাইটিক্যাল যে ক্লাসগুলো আছে, তো প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার পরে যে মানে আমি যে ক্লাসগুলো অ্যানালাইসিস করবো সেগুলো যেন আরেকটু ইমপ্রুভ করতে পারি, ঠিক আছে? সো আপনার আজকের ক্লাসটা কেমন হয়েছে বা মানে কোন কোন জায়গা নিয়ে আমি কথা বলতে পারি সেটা নিয়ে কিন্তু আপনি আমাকে ফিডব্যাক দিতে পারেন। সো আমি আমার মেইলটা একটু দিয়ে রাখতেছি আরেকবার।
গুলাম SAMTNI.FA43@gmail.com। ঠিক আছে, তো আমি আমার মেলটা দিয়ে রাখলাম। আপনারা আজকের ক্লাসটা কেমন লাগলো, কিংবা হচ্ছে যে কোন কোন জায়গায় আমি একটু ইমপ্রুভ করতে পারি বলে মনে হয়, বা ক্লাসটা আসলেই উপকার হয়েছে কিনা, সেটা আপনি আমাকে মেল করে জানাতে পারেন। একটা কথা বলে ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে যে সময় নাই, এই চিন্তাটা করার দরকার নাই। যতটুকু সময় আছে সেই সময়টুকুতে ইফেক্টিভ ভাবে টেকনিক্যাল ওয়েতে কাজে লাগান, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, সবার জন্য অনেক শুভকামনা থাকলো। পরীক্ষা দিতে থাকেন, ভুলগুলো বের করেন, সেই ভুলগুলো নিয়ে কাজ করেন। আশা করি ইনশাল্লাহ দিন শেষে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। সবার জন্য শুভকামনা থাকলো। ইনশাল্লাহ পরবর্তী আবার কোনো ক্লাসে দেখা হবে। সালাম আলাইকুম।